अमेरिका के प्रेसिडेंट को कह देना कि मुझे मेरे दफ्तर में सब मैडम नहीं सर कहते हैं। नमस्कार, আমি অমরেন্দ্র একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আমার গ্রিন ডায়েরি চ্যানেলে। এই মুহূর্তে ইমার্জেন্সি যে মুভিটা বেরিয়েছে সেটার রিভিউ আপনাদের দেব। 1975 থেকে 1977 সাল অবধি যে 21 মাস ধরে ইমার্জেন্সি পিরিয়ড আমাদের ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে চলেছিল এবং তার কি প্রভাব পড়েছিল সেই সবকিছু নিয়ে এই সিনেমাটা। কঙ্গনা রানাওয়াত নিজেই প্রডিউসার, নিজেই ডিরেক্টর এবং মুখ্য চরিত্রে তিনি। খুব সুন্দর কাস্টিং করেছেন, যেখানে যাকে দরকার সেখানে তাকে তিনি নিয়েছেন। আর একটা কথা মনে করে বলে দেওয়া দরকার যে এই ধরনের সিনেমা, যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে তুলে ধরে যে সিনেমাগুলো তৈরি এর আগেও হয়েছে, সেগুলো ম্যাক্সিমামই কিন্তু মুখ থুবড়ে পড়েছে। ওই যেটা বলছিলাম যে এই সিনেমাটির মধ্যে যা যা করণীয় উনি করেছেন, তার প্রচেষ্টার কোনো জায়গায় খামতি ছিল না, কিন্তু ওই ইমার্জেন্সি পিরিয়ডটাকে ভালো করে প্রকাশ করার জায়গায় উনি অনেক কিছু এক্সট্রা জিনিস, যেটা ফ্লোলেস হয়ে যায়, যে না মানে একটা সিনেমা দেখতে বসে এই ঘটনাটার সঙ্গে ওই ঘটনাটা চাপিয়ে না দিয়ে ঘটনাটাকে একটু বিস্তারিতভাবে দেখানো। তবে প্রশ্ন আসতে পারে যে না, 2.5 ঘন্টার সিনেমার মধ্যে 2 ঘন্টা 26-27 মিনিটের আর কতই বা দেখাবে। তবে এই সিনেমা নিয়ে যদি প্রথম পর্যালোচনা করতে হয়, এটা কিন্তু ওই ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজ রূপে আসলে বেশি ভালো হতো বলে আমি মনে করি। তবে হ্যাঁ, বড় পর্দার যে আস্বাদন সেটা তো আর ওটিটিতে পাওয়া যায় না। সেই কারণে কঙ্গনা হয়তো তড়িঘড়ি করে এই সিনেমাটা 2.5 ঘন্টার মধ্যে দর্শকের কথা ভেবে করেছেন। আর দ্বিতীয় কথা, কঙ্গনার অভিনয় খুবই ভালো লেগেছে, কিন্তু কঙ্গনার অতিমাত্রায় ঠোঁট কাঁপানো বা চোখের পলক ফেলা নকল করতে গিয়ে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে বলে আমার মনে হলো। জয়প্রকাশ নারায়ণ মানে জেপির চরিত্রে আমরা অনুপম খেরকে পেয়েছি। যতটুকু তার দেখেছি তার মতন অভিনেতার থেকে এতটাই আশা করেছিলাম। অনুপম খেরের কথা যখন এলাম, তখন তার প্রাণের বন্ধু, যিনি এখন আর নেই, সেই সতীশ কৌশিককে আমরা জগজীবন রামের চরিত্রে দেখতে পেলাম। তিনিও যতটুকু অভিনয় করলেন, সুযোগ পেলেন, ভরিয়ে দিলেন। মোরারজি দেশাইয়ের ভূমিকায় অশোক ছাবড়াকে পেলাম। অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায়, মানে তার যে অল্প বয়সী ভূমিকায়, পেয়েছি শ্রেয়াস তালপাড়েকে। বাংলার দুজন অভিনেতাকে পেয়েছি আমরা এই সিনেমার মধ্যে। তার মধ্যে একজন ঋষি কৌশিক, যিনি বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করলেন। এই ক্ষেত্রে বাঙালির প্রাপ্তি এই দুজন অভিনেতাকে নিয়ে যে এই বিশাল ইতিহাস সমৃদ্ধ সিনেমাটি করা হয়েছে, সেটা একটা ভালো লাগার কাজ করছে। ফিল্ড মার্শাল শ্যামের ভূমিকায় আমরা দেখতে পেলাম মিলিন্দ সুমনকে। এই জায়গাটায় বলবো, ওনাকে ছাড়া এই চরিত্রে আর কাউকে যেন মানাবে না, এরকমটা একটা ভাবনা আসছে। মহিমা চৌধুরীকেও পেয়েছি। তবে সবার উপরে সঞ্জয় গান্ধীর চরিত্রে যে ভিশাক নায়ক, যে নাম আগে আমরা কেউই কোনোদিন শুনিনি, সেই যে মানুষটাকে দেখতে পেলাম এবং তিনি যে মাত্রার অভিনয় করলেন, তাতে একটা কথা বলে দেওয়া যায় যে ইন্দিরা গান্ধীর চরিত্র মানে সম্পূর্ণ সিনেমায় থেকে কঙ্গনা রানাওয়াত যতটা না মন ছুঁয়ে গেল, তার থেকে বেশি সঞ্জয় গান্ধী অনেকটা বড় কিন্তু প্রত্যেকটা দর্শকের মনে দাগ কেটে দিয়ে গেল। সিনেমাটির মধ্যে তার ছেলেবেলার কিছু দৃশ্য দেখানো হয়েছে আনন্দ ভবনে। সে তার নিজের মামা বাড়িতে কিভাবে কষ্টে থাকতো সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তার মায়ের ওপর অত্যাচার এখানে কিন্তু দেখানো হয়েছে। আর রাজনীতির ময়দানে তার যে প্রথম পদক্ষেপ 1962-তে, সেটাও কিন্তু ছোট্ট করে বুঝিয়ে দেওয়া হয়েছে যে নেহেরুর একটি সিদ্ধান্তর বিপক্ষে গিয়ে প্রথম তিনি এই রাজনীতির ময়দানে পা রাখলেন। আর এটাও সাথে সাথে বুঝিয়ে দেওয়া হয়েছে যে তার মায়ের সঙ্গে যে ইনজাস্টিস করা হয়েছে, সেটার জন্যই তিনি নেহেরু পরিবারের সঙ্গে নিজেই বিরোধের সম্পর্ক তৈরি করেছিলেন। তবে এই কথাগুলো বলতে বলতে মেকআপ আর কস্টিউম সম্বন্ধে কিন্তু বলতে হবে। মনে পড়ে যাচ্ছে বারবার করে, প্রত্যেকটি দৃশ্যে প্রত্যেকটি চরিত্রকে একেবারে সেই সময়ের সমকালীন করে তোলার জন্য যে মেকআপ এবং কস্টিউমের ব্যবহার করা হয়েছে, সেগুলো কিন্তু অতি সাধারণ নয়, উন্নত মানের, এবং সেটার জন্য কঙ্গনাকে তারিফ করতে ভুলে গেলে হবে না। 1970 সাল থেকেই তিনি বুঝিয়ে দিয়েছিলেন তক্তা আর শাসকের সম্পর্ক, পাকিস্তানকে ভেঙে দুটুকরো করা, বাংলাদেশে বাঙালিদের ওপর অত্যাচার, সে হিন্দু হোক বা মুসলমান, এবং তার জন্য ভারতে সেই সময় প্রায় 1.5 কোটির মতো শরণার্থী রাতারাতি চলে আসে।
সেগুলোকে কিভাবে আটকাতে হবে, সেইগুলো কি দিয়ে কি করতে হবে, রাজনৈতিক চালগুলো পরিষ্কারভাবে কান্না ছোট ছোট করে তুলে ধরেছেন। সেকেন্ড হাফে যদিও প্রচুর ইস্যুস তুলে ধরার চেষ্টা করা হলো, সেগুলো তবে ইমার্জেন্সির যে বিষয়গুলো সেগুলোর থেকে সরে গেল এবং সরে গিয়েও বেখাপ্পা হয়ে গেল, তড়িঘড়ি হয়ে গেল। তাতে ক্ষতি কি হলো, যে ওই 1975-এর ঘটনা আবার যেন 2025-এ এসে না ঘটে এবং মানুষ জানতে পারে যে সত্যিকারের ওই সময় কি কি বিপদ আপদ এসছিল এবং এই ইমার্জেন্সির কারণে সাধারণ মানুষ কতটা কষ্টে ছিল এবং ইমার্জেন্সি কেনই আনা হলো এবং ইমার্জেন্সিকে কেনই কোনো প্রভাব বা কোনো প্ররোচনা ছাড়া তুলে দেওয়া হলো, যেখানে অপোজিশনের প্রশ্নই ছিল না, কেননা অপোজিশনের যারা ছিল প্রত্যেকেই তখন জেলে বন্দী। এই বিষয়গুলোকে সাধারণ মানুষ একটু বিশেষ করে জানতে চায়। অক্টোবরের 31, 1984 তার নিধন হবার পরে যে বিষয়গুলো বারবার টিভিতে বা খবরের কাগজে দেখানো হতো সেগুলো স্মৃতিতে রয়ে গেছে। তা ওগুলো আজকের প্রজন্ম বা এই সিনেমাটা তো থেকে যাবে, আগামী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য একটা বিশেষ দায়িত্ব পালন করার কঙ্গনার প্রয়োজন ছিল। কেন কঙ্গনাকেই বারবার করে বলছি, কঙ্গনা প্রডিউসার, ডিরেক্টর, অ্যাক্টর। এই সিনেমার যতগুলি গান ব্যবহার করা হয়েছে গানগুলি ভালো লেগেছে এবং সেখানে সিংহাসন খালি কারো এই গানটা আমরা আগেই শুনে ফেলেছি, সেই গানটা কিন্তু অন্যরকম একটা ছাপ ফেলে গেল। গায়ক কিশোর কুমারকে ব্যান করা, নাচবন্দি করা, দিল্লিতে সেই সময় বুলডোজার চালানো, এরকম বিক্ষিপ্ত বিষয়গুলো কিন্তু ছুঁয়ে যাওয়া হয়েছে, যাতে পুরোধা ভূমিকা গ্রহণ করেছিলেন সঞ্জয় গান্ধী। তবে স্ক্রিন প্লের বাঁধন আরেকটু আঁটো করার দরকার ছিল। আর যে বললাম ওই ফ্লোটা মাঝে মাঝে পড়ে যাচ্ছে, সেটার দিকে একটু নজর রাখা উচিত ছিল, কেননা সিনেমাটা রেডি হয়ে বহুদিন পড়েছিল। তাহলে সেই সময়টা পাওয়া গেছিল যে ভালো ভালো মানুষের সঙ্গে চর্চা করে, আলোচনা করে এই সিনেমাটার যে কমজোরি দিকগুলো আছে সেই দিকগুলোকে সঠিক করে নেওয়া। আর অবশেষে নিজের সেক্রেটারির কথা না শোনার কারণে তাকে যে ওইভাবে নিধন করা হলো, সেই সুযোগ করে দিলেন নিজে ইন্দিরা গান্ধী, সেই বিষয়টাও কিন্তু আমাদের কাছে পরিষ্কার করে তুলে ধরা হলো। তবে যাই হোক, সিনেমাটি দেখে ভালো লাগা কাজ করেছে। মোটামুটি খারাপ সিনেমা বলা যাবে না। আর এই ধরনের সিনেমা প্রচুর যে আর্থিক মুনাফা করবে সেটাও কোনোদিনই ভাবা উচিত না। তবে যতটা আশা করে থিয়েটারে গেছিলাম সেই অনুযায়ী ফেরত পেলাম না। আরেকটু মন চাইছিল ভালো করে সিনেমাটার বিষয়গুলোকে মানে ব্যাপ্তি রেখে তার সমস্ত কিছু ধরে তুললে আরো মনোগ্রাহী হতো। এতটাই বলার ছিল। আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি খুব ভালো লাগে, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন। আবার নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব। তবে এখন যাই, নমস্কার।